নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দিল্লির ক্ষমতার করিডোরে এখন একটাই ফিসফিস। নরেন্দ্র মোদী তার নিজের মন্ত্রিসভায় এমন একটা ভূমিকম্প ঘটাতে চলেছেন যা গোটা ভারতীয় রাজনীতির মানচিত্র একেবারেই বদলে দিতে পারে। নির্মলা সীতারামন, নীতিন গাডকারি, রাজনাথ সিংয়ের মতো হেভিওয়েট নেতারাও এখন অনিশ্চয়তার মুখে। কিন্তু আসল খবরটা এটা নয় বন্ধুরা, আসল খবর হলো মোদী তার ৩৫ বছরের পুরনো এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তার চাণক্য অমিত শাহকে বানাতে চাইছেন দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার। আর ঠিক এখানেই শুরু হয়ে গেছে বিজেপির ভেতরে এক নীরব যুদ্ধ। কারণ দলের ভেতরেই এমন একটা শক্তিশালী লবি তৈরি হয়ে গেছে যারা প্রাণপণে চেষ্টা করছেন অমিত শাহকে যে কোনোভাবেই আটকাতে। প্রশ্ন হলো কারা এই লোকেরা, কেন তারা অমিত শাহকে ভয় পাচ্ছে? আর সত্যিই যদি অমিত শাহ ক্ষমতার দ্বিতীয় সিঁড়িতে বসে পড়েন তাহলে ১৪৫ কোটি মানুষের এই দেশটা কি সত্যিই চলে যাবে মাত্র ৪ জন মানুষের হাতের মুঠোয়? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুলে দেখাবো দিল্লির সেই গোপন খেলা যেটা নিয়ে কেউ প্রকাশ্যে কথাই বলছে না। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ভারতীয় রাজনীতির একটা নিয়মিত খবর নয়, এটা আসলে ভারতের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে তার একটা ইঙ্গিত। মোদী সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার রদবদল, অমিত শাহের ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়ার সম্ভাবনা, আরএসএস এর আপত্তি, আর দেশের অর্থনীতি কিভাবে হাতে গোনা কয়েকজনের নিয়ন্ত্রণে যাচ্ছে, এই পুরো ছবিটা আমরা ধাপে ধাপে বুঝবো। ভিডিওটা একটু বড়, কিন্তু বিশ্বাস করুন শেষ পর্যন্ত দেখলে আপনি ভারতীয় রাজনীতির এমন একটা দিক বুঝতে পারবেন যেটা সাধারণত মূলধারার মিডিয়ায় আলোচনা হয় না। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরুই করা যাক। বন্ধুরা, রাজনীতির ভাষায় একটা কথা প্রচলিত আছে, দিল্লি কি হাওয়া বদল রহি হ্যায়, মানে দিল্লির হাওয়া বদলাচ্ছে। আর এই মুহূর্তে দিল্লির রাজনৈতিক করিডোরে সেই হাওয়াটাই স্পষ্ট অনুভব করা যাচ্ছে। খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভায় একটা বড়সড় রদবদল ঘটাতে চলেছেন। আর সেই তালিকায় নাম আছে এমন সব হেভিওয়েট নেতার যার নাম শুনলে যে কেউ চমকে উঠবেন। নির্মলা সীতারামন, দেশের অর্থমন্ত্রী, যিনি বাজেট থেকে শুরু করে অর্থনৈতিক নীতির প্রতিটা সিদ্ধান্তে জড়িত। নীতিন গাডকারি, যিনি সড়ক পরিবহন মন্ত্রী হিসাবে দেশ জুড়ে অবকাঠামো উন্নয়নের মুখ হয়ে উঠে দাঁড়িয়েছেন এবং যাকে বিজেপির অন্দরেই একজন জনপ্রিয় এবং পরিশ্রমী নেতা হিসেবে দেখা হয়ে থাকে। আর রাজনাথ সিং, যিনি প্রতিরক্ষা মন্ত্রী, দলের সবচেয়ে সিনিয়র নেতাদের মধ্যে একজন। এই তিনজনের নাম যদি রদবদলের তালিকায় থাকে তাহলে বুঝতে হবে ব্যাপারটা মোটেও সাধারণ কোনো রুটিন পরিবর্তন নয়। আর বন্ধুরা, এই তালিকায় যুক্ত রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও নাম। কিন্তু কেন? কারণ তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দেশ জুড়ে যে পেপার লিক বিতর্ক তৈরি হয়েছে তা এখন শুধু একটা প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা হয়ে উঠেছে যুব সমাজের বিশাল ক্ষোভের প্রতীক। লাখো লাখো ছাত্রছাত্রী যারা বছরের পর বছর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাদের বিশ্বাসযোগ্যতা এখন যথেষ্ট প্রশ্নবিদ্ধ। দেশ জুড়ে আন্দোলন, অনশন চলছে। এই ক্ষোভের আঁচ থেকে বাঁচতেই কি ধর্মেন্দ্র প্রধানকে সরানো হচ্ছে, নাকি এটা একটা বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ মাত্র? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। কিন্তু বন্ধুরা, এইসব রদবদলের মধ্যেও যে খবরটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হলো একজনই মানুষের নাম, অমিত শাহ। অমিত শাহকে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বুঝতে হবে মোদী আর অমিত শাহের সম্পর্কটা ঠিক কেমন। এটা কোনো সাধারণ রাজনৈতিক সহকর্মীর সম্পর্ক নয় বন্ধুরা, এই সম্পর্কের ইতিহাস প্রায় ৩.৫ দশকের। গুজরাটের রাজনীতির শুরুর দিন থেকে আজকে দিল্লির ক্ষমতার দিন পর্যন্ত মোদী শাহ এই দুজন সবসময় পাশাপাশি হেঁটেছেন। যখন মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন অমিত শাহ ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। আর যখন মোদী দিল্লিতে এলেন প্রধানমন্ত্রী হিসেবে তখন অমিত শাহ এলেন প্রথমে বিজেপির সভাপতি হিসেবে, পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। এখন খবর হলো মোদী চাইছে এই সম্পর্কের একটা নতুন অধ্যায় লিখতে। তিনি চাইছেন অমিত শাহকে দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী বানাতে। এই পদটা ভারতের সংবিধানে সাংবিধানিকভাবে নির্দিষ্ট কোনো পদ না হলেও রাজনৈতিকভাবে এর গুরুত্ব কিন্তু যথেষ্ট অপরিসীম। এই পদে বসা মানে দলের ভেতরে এবং সরকারের ভেতরে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা এক ধরনের স্পষ্ট বার্তা যে ভবিষ্যতে মোদীর উত্তরসূরি কে হবেন। বন্ধুরা, নরেন্দ্র মোদীর একটা স্বভাবের কথা এখানে যথেষ্টভাবে জোরভাবে বলা দরকার। তিনি সহজে কাউকে বিশ্বাস করেন না। তার রাজনৈতিক জীবনে খুব কম মানুষই তার পূর্ণ আস্থা অর্জন করতে পেরেছেন, কিন্তু যাকে তিনি একবার বিশ্বাস করেন তার জন্য তিনি সবকিছু উজাড়ও করে দেন। বাংলায় প্রচলিত একটা কথা আছে না, যদি দেয় তো ছাপ্পার ফাঁড়কে দেয়, মানে যদি কাউকে কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে সেটা সীমাহীনভাবে দেন। এই স্বভাবের সবচেয়ে বড় প্রমাণ কে জানেন? গৌতম আদানি। চলুন একটু পরিসংখ্যানটাই দেখি। 2014 সালে যখন মোদী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তখন গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 500 কোটি টাকা।
এখন আমরা আছি 2026 সালে, মোদী সরকারের 12 বছর পূর্ণ হয়ে গেছে, আর এই সময়ের মধ্যে আদানির সম্পত্তি পৌঁছে গেছে প্রায় 20 লাখ কোটি টাকায়। একটু থামুন বন্ধুরা এবং সংখ্যাটাকে নিয়ে আবার ভাবুন। 500 কোটি থেকে 20 লাখ কোটি, এটা শুধু একটা বড় উত্থান নয় বন্ধুরা, এটা পৃথিবীর ব্যবসায়িক ইতিহাসে বিরলতম দ্রুততম সম্পত্তি বৃদ্ধির একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। এত অল্প সময় এত বিশাল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি, এটা স্বাভাবিক বাজার প্রতিযোগিতার মাধ্যমে সম্ভব কিনা সে প্রশ্ন বহুবার উঠেছে। বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ, খনি, মিডিয়া, একের পর এক ক্ষেত্রে আদানি গোষ্ঠীর বিস্তার হয়েছে এমন গতিতে যা রীতিমতো অবিশ্বাস্য। এখন এই বিশ্লেষণের প্রাসঙ্গিকতা কোথায়? প্রাসঙ্গিকতা হলো মোদী যেভাবে আদানিকে সুযোগ সুবিধা দিয়েছেন, বিশ্বাস করেছেন এবং তাকে ক্ষমতার একটা কেন্দ্রে পরিণত হতে সাহায্য করেছেন, ঠিক একইভাবে তিনি এখন চাইছেন অমিত শাহকেও রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসাতে। অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যে প্যাটার্নটা আমরা আদানির ক্ষেত্রে দেখেছি, রাজনৈতিক ক্ষেত্রেও সেই প্যাটার্ন এখন প্রয়োগ হতে চলেছে অমিত শাহর ক্ষেত্রে। এবার আসুন একটু কল্পনা করি, যদি সমস্ত বাধা সমস্ত বিরোধিতা উপেক্ষা করে অমিত শাহই সত্যি উপপ্রধানমন্ত্রী হন, তাহলে এর রাজনৈতিক অর্থ কি দাঁড়াবে? প্রথমত এটা স্পষ্ট হয়ে যাবে যে বিজেপির ইতিহাসে যেমন লালকৃষ্ণ আদবানি ছিলেন অটল বিহারী বাজপেয়ীর স্বাভাবিক ও সবার কাছে গ্রহণযোগ্য উত্তরসূরি, ঠিক তেমনি অমিত শাহ হয়ে উঠবেন মোদীর একমাত্র এবং প্রশ্নাতীত উত্তরসূরি। এর মানে দাঁড়াবে যোগী আদিত্যনাথ কিংবা দেবেন্দ্র ফড়নবিশের মতো যারা এতদিন ধরে নিজেদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তুত করেছিলেন, তাদের এই রাজনৈতিক স্বপ্ন কার্যত সেখানেই শেষ হয়ে যাবে। আর দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠবে, 145 কোটি মানুষের এই বিশাল গণতান্ত্রিক দেশটাকে কি তাহলে হাতে গোনা মাত্র 4 জন মানুষ মিলে নিয়ন্ত্রণ করবেন? আর তারা হলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, গৌতম আদানি আর মুকেশ আম্বানি। রাজনৈতিক ক্ষমতা আর অর্থনৈতিক ক্ষমতা এই দুটোই যদি একসাথে একই রাজ্য এমনকি একই সামাজিক বাণিজ্যিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যায়, তাহলে সেটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কতটা স্বাস্থ্যকর, এই প্রশ্নটা এখন অনেকেরই মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, এগুলো এখনো বন্ধুরা সম্ভাবনা এবং জল্পনার পর্যায়ে আছে, বাস্তবতা নয়। কিন্তু রাজনীতির বিশ্লেষণে সম্ভাব্য পরিণতিগুলি নিয়ে আলোচনা করাটাও একান্ত জরুরি, কারণ এখান থেকেই বোঝা যায় কেন দলের ভেতরে এত বড় প্রতিরোধ তৈরি হচ্ছে। এবার আসি আসল প্রশ্নে, তারা অমিত শাহকে আটকাতে চাইছেন। এটা বোঝা জরুরি যে অমিত শাহ ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়ার পথে কোনো একজন ব্যক্তি বাধা নয়, এটা একটা কঠিন সংগঠিত শক্তিশালী লবির প্রতিরোধ। আর বন্ধুরা সবচেয়ে অবাক করার বিষয় হলো এই লবির নেতৃত্বে কে আছে জানেন? স্বয়ং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভগবত। এটা একটা বড় ব্যাপার, কারণ আরএসএস শুধু একটা সাংগঠনিক শক্তি নয়, এটা বিজেপির আদর্শিক এবং রাজনৈতিক ভিত্তি। আরএসএস এর সমর্থন ছাড়া বিজেপির কোনো বড় সিদ্ধান্ত ইতিহাসগতভাবে সহজে বাস্তবায়িত হয়নি। আর এই আরএসএস প্রধানের নেতৃত্বাধীন লবির সঙ্গে যুক্ত আছেন বিজেপির আরও একাধিক হেভিওয়েট নেতা, রাজনাথ সিং, নীতিন গাডকারি, শিবরাজ সিং চৌহান, দেবেন্দ্র ফড়নবিশ আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লক্ষ্য করার বিষয় হলো এই নেতারা কেউই প্রকাশ্যে মোদীর বিরোধিতা করছেন না। ভারতীয় রাজনীতিতে বিশেষ করে বিজেপির মতো একটা সুশৃঙ্খল দলে শীর্ষ নেতৃত্বের প্রকাশ্য বিরোধিতা করাটা প্রায় অভাবনীয় ব্যাপার, কিন্তু প্রকাশ্যে বিরোধিতা না থাকলেও তারা প্রত্যেকেই অমিত শাহের একচ্ছত্র ক্ষমতা লাভের বিরুদ্ধে রয়েছে। এটা একটা নীরব কিন্তু কৌশলী প্রতিরোধ। বন্ধুরা এবার চলুন আমরা বুঝি কেন এই শক্তিশালী লবি অমিত শাহের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর পেছনে মূলত 3টি বড় কারণ আছে। প্রথমত, আরএসএস প্রধান মোহন ভগবত সরাসরি কখনো অমিত শাহের নাম নিয়ে কিছুই বলেননি, কিন্তু তার ইঙ্গিতপূর্ব বক্তব্যে বারবার একটা বিষয় উঠে এসেছে, দেশের নেতৃত্ব সবসময় হওয়া উচিত যৌথ অর্থাৎ কালেকটিভ লিডারশিপ। কোনো নির্দিষ্ট গুটি কয়েক মানুষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে থাকাটা আরএসএস এর দর্শনের সঙ্গে সংঘাতিক। আরএসএস ঐতিহাসিকভাবে বিশ্বাস করে সংগঠনের শক্তিতে, ব্যক্তি পূজার সংস্কৃতিতে নয়। আর যদি অমিত শাহ ডেপুটি পিএম হন, তাহলে ক্ষমতা কার্যত দুজন মানুষের হাতে, মোদী আর অমিত শাহের হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে। এটাই আরএসএস এর মূল আপত্তির জায়গা। বন্ধুরা ভারতের মতো বিশাল বৈচিত্র্যময় একটা দেশে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি এতদিন ধরে চেষ্টা করেছে বিভিন্ন রাজ্য, বিভিন্ন জাতি এবং সম্প্রদায়ের নেতাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, যাতে দল সর্বভারতীয় চরিত্র বজায় রাখতে পারে।
কিন্তু যদি ক্ষমতা মূলত গুজরাট কেন্দ্রিক একটা লবির হাতে চলে যায় তাহলে এই আঞ্চলিক এবং জাতিগত ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ কিংবা বিহারের মতো রাজ্যগুলোর নেতারা স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বেন। সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে বাস্তবসম্মত কারণ হলো, যদি অমিত শাহ ডেপুটি প্রাইম মিনিস্টার হয়ে যান তাহলে দলের ভবিষ্যৎ উত্তরাধিকার প্রশ্নটা একদম প্রকাশ্য এবং চূড়ান্ত হয়ে যাবে। এতে দলের ভেতরে যারা নিজেদের ভবিষ্যতে শীর্ষ নেতৃত্বের দাবিদার হিসেবে দেখছিলেন তাদের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আর এখানেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়, অমিত শাহর প্রশাসনিক এবং রাজনৈতিক কার্যপদ্ধতি নিয়ে আলোচনা। বলা হয় তার কাজের স্টাইল খোদ মোদির চেয়েও অনেক বেশি কঠোর, বেশি কেন্দ্রীভূত এবং অনেকের মতে অনেকটা একনায়কতান্ত্রিক ধাঁচের। এই কারণেই দলের অনেক নেতা আশঙ্কা করেছেন অমিত শাহ যদি সত্যিকারের ক্ষমতার দ্বিতীয় শীর্ষে পৌঁছে যান তাহলে দেশের অভ্যন্তরীণ গণতন্ত্র বলে যেটুকু এখনো অবশিষ্ট রয়েছে সেটাও সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে। বন্ধুরা, এই পুরো পরিস্থিতি নিয়ে অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক অখিল স্বামী একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। তার মতে গুজরাট কেন্দ্রিক লবি যতই ক্ষমতা ধরে রাখতে চাক না কেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র কিংবা কর্ণাটকের মতো বড় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর প্রভাবশালী নেতারা এটা সহজে মেনে নেবেন না। এখানে তিনি একটা আকর্ষণীয় হিসাবও দিয়েছেন। 2029 সালে অর্থাৎ পরবর্তী সাধারণ নির্বাচনের সময় নরেন্দ্র মোদীর বয়স হয়ে যাবে 79 থেকে 80 বছর। এই বয়সে টানা আরেকটা পূর্ণমেয়াদ ধরে রাখা তার জন্য শারীরিক এবং রাজনৈতিক এই দুই দিক থেকেই একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এই বাস্তবতার কারণে উত্তরাধিকারের প্রশ্নটা এখনো এত জরুরি হয়ে উঠেছে। উত্তরপ্রদেশের কথা বলতে গেলে যোগী আদিত্যনাথের নামই আসবে। তিনি ইতিমধ্যেই নিজের রাজ্যে ক্ষমতার ভিত্তি অত্যন্ত শক্তভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। যদি অমিত শাহ ডেপুটি পিএম হয়ে যান তাহলে যোগী আদিত্যনাথের রাজনৈতিক ভবিষ্যৎ একটা বড় প্রশ্নের মুখে দাঁড়াতে পারে। বন্ধুরা, ঠিক একই কথা প্রযোজ্য মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিসের ক্ষেত্রেও। অধ্যাপক অখিল স্বামীর বিশ্লেষণ অনুযায়ী নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে এই নেতারা দিল্লির এই সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ গড়ে তুলবেন, হয়তো প্রকাশ্যে নয় কিন্তু কৌশলগতভাবে। অধ্যাপক অখিল স্বামী শুধু রাজনৈতিক দিক নয়, অর্থনৈতিক দিক থেকেও একটা উদ্বেগজনক ছবি তুলে ধরেছেন। তার মতে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সম্পদ, বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ধীরে ধীরে চলে যাচ্ছে হাতে গোনা 4 জন গুজরাটি ব্যক্তির নিয়ন্ত্রণে। এটা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তুলনা তিনি এনেছেন। টাটা কিংবা বিড়লার মতো ভারতের পুরানো শিল্পগোষ্ঠীগুলি ঐতিহাসিকভাবে দেশে প্রকৃত উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং করত। তারা কারখানা তৈরি করত, শ্রমিক নিয়োগ করত, প্রযুক্তি উন্নয়নের বিষয় বিনিয়োগ করত। কিন্তু এই নতুন ব্যবসায়িক লবি যাদের কথা আমরা আলোচনা করছি তারা মূলত চীন থেকে পণ্য আমদানি করে ভারতে অ্যাসেম্বল করে তাতে নিজেদের ব্র্যান্ডে সিল লাগিয়ে বাজারে বিক্রি করে। এর ফলে দেশের ছোট ও মাঝারি শিল্প, যাকে ইংরেজিতে এমএসএমই বলা হয়, সেগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কর্মসংস্থানে। দেশের বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো তার চূড়ান্ত আশঙ্কা, যদি 2029 সালের নির্বাচনেও মোদী সরকার ক্ষমতায় ফিরে আসে তাহলে অধ্যাপক অখিল স্বামীর ভাষায় দেশ এমন একটা পথে হাঁটতে পারে যা উত্তর কোরিয়া কিংবা রাশিয়ার মতো কার্যত একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাবে ভারতকে। তার মতে সেটাই হয়তো হবে দেশের শেষ প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এটা অবশ্যই একটা অত্যন্ত তীব্র এবং বিতর্কিত মন্তব্য এবং এই ধরনের ভবিষ্যৎবাণী নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু একজন অর্থনীতিবিদ কেন এত কঠোর ভাষায় সতর্ক বার্তা দিচ্ছেন সেটাও বোঝা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই বিষয়ে সাংবাদিক অভিষেক একটা ভিন্ন কিন্তু সমান গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন অনেকেই বর্তমান পরিস্থিতিকে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানির যুগের সঙ্গে তুলনা করছেন, কিন্তু তার মতে এই তুলনাটা আসলে একেবারে ভুল। কেন ভুল? কারণ সেই সময় আডবাণী ছিলেন বাজপেয়ীর একজন স্বাভাবিক এবং দলের সব অংশের কাছে গ্রহণযোগ্য উত্তরসূরি। তার নেতৃত্ব নিয়ে দলের ভেতরে তেমন কোনো বিতর্ক ডানা বাঁধেনি। কিন্তু আজকের পরিস্থিতি একেবারে আলাদা। অমিত শাহকে নিয়ে দলের ভেতরে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। অভিষেকজি আরও একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন, রাজনাথ সিংহকে রাষ্ট্রপতি পদে বসানোর যে জল্পনা এখন চলছে সেটা আসলে নিছক একটা সম্মানসূচক পদোন্নতি নয়। তার বিশ্লেষণ অনুযায়ী এটা মূলত একটা কৌশল যার লক্ষ্য হলো উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ক্ষমতা খর্ব করা। বন্ধুরা, এই যুক্তিটা একটু বিস্তারিত তাহলে বুঝিয়ে বলি আপনাদের। রাজনাথ সিং রাজপুত সম্প্রদায়ের একজন প্রতিনিধিত্বমূলক নেতা। যদি তিনি রাষ্ট্রপতি হন তাহলে ভবিষ্যতে একই রাজ্য বা একই সম্প্রদায় থেকে যোগী আদিত্যনাথের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা রাজনৈতিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়বে, কারণ ভারতীয় রাজনীতিতে একই নেতৃত্বের প্রতিনিধিত্ব সাধারণত এড়িয়ে চলা হয়।
অভিষেকজির মতে এই সমীকরণটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে যাতে গুজরাট কেন্দ্রিক লবির রাজনৈতিক পথ পুরোপুরি একেবারে পরিষ্কার হয়ে যায়। তার সবচেয়ে তীক্ষ্ণ মন্তব্যটা হলো বর্তমান শাসন ব্যবস্থায় ক্ষমতা এতটাই কেন্দ্রীভূত হয়ে গেছে যে সাধারণ মানুষ কার্যত অসহায়ভাবে নিচে দাঁড়িয়ে থাকবে, আর উপরে হাতে গোনা কয়েকজন মিলে দেশের সমস্ত সম্পদ এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো রাজনৈতিক নাটকটা এমন একটা সময় ঘটছে যখন দেশের ভেতরে ইতিমধ্যে বিভিন্ন ধরনের অসন্তোষ এবং অস্থিরতা বিদ্যমান। প্রথমত, পেপার লিক কেলেঙ্কারি নিয়ে যুব সমাজের মধ্যে যে ক্ষোভ, সেটা এখন প্রমাণিত হয়নি, সেটা এখনো প্রশমিত হয়নি। লাখো লাখো ছাত্রছাত্রী যারা নিজেদের ভবিষ্যতের জন্য বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন, তারা মনে করছেন সিস্টেমটাই তাদের সাথে প্রতারণা করেছে। দ্বিতীয়ত, ইথানল নিয়ে যে বিতর্ক চলছে সেটাও কিন্তু কৃষক ও ভোক্তা দুই পক্ষের মধ্যেই উদ্বেগ তৈরি করেছে। তৃতীয়ত, মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা আর আয়ের স্থবিরতা নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়তে আছে। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও রাজনীতিকরণের অভিযোগ উঠছে। অযোধ্যা কিংবা বদ্রীনাথের মতো পবিত্র স্থানগুলি ঘিরেও রাজনৈতিক স্বার্থসিদ্ধির অভিযোগ শোনা যাচ্ছে, যা বিশ্বাসী মানুষের মধ্যেও এক ধরনের অস্বস্তি তৈরি করছে। আর বন্ধুরা, আন্তর্জাতিক পরিস্থিতির কথা বললে ভারতের পররাষ্ট্রনীতিও এই মুহূর্তে এক ধরনের দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল সমীকরণের মধ্যে ভারত কি নিজেদের অবস্থান ঠিক রাখবে, সেটাও একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সব কিছু মিলিয়ে বলা যায় দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ এই মুহূর্তে বেশ উত্তপ্ত। আর ঠিক এই সময় যদি ক্ষমতার এমন একটা বড় পুনর্বিন্যাস ঘটে যেখানে অমিত শাহ দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে এর রাজনৈতিক প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা নিয়ে বিশ্লেষকরা যথেষ্টই চিন্তিত। তাহলে বন্ধুরা, প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি হবে? অমিত শাহ কি সত্যি ডেপুটি প্রাইম মিনিস্টার হবেন, নাকি আরএসএস ও দলের ভেতরের এই শক্তিশালী লবি তাকে আটকে দেবে? এই মুহূর্তে এর নিশ্চিত উত্তর কারুর কাছে নেই। বন্ধুরা, রাজনীতি এমন একটা ক্ষেত্র যেখানে জল্পনা আর বাস্তবতার মধ্যে অনেক সময় বিস্তর ফারাক থেকে যায়। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যদি সমস্ত বাধা অতিক্রম করে সত্যি 2029 সালে মোদী সরকার আবার ক্ষমতায় ফেরে এবং অমিত শাহ উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তাহলে এটা হবে ভারতীয় রাজনীতির এক নতুন অধ্যায়ের শুরু। এই প্রসঙ্গে শিল্পপতি ধীরুভাই আম্বানির সেই বিখ্যাত স্লোগানের কথা একেবারে মনে পড়ে যায়, कर लो दुनिया मुट्ठी में, अर्थात गोटा दुनिया के निजेर मुठोय निये एसो। विश्लेषकদের आशंका बंधुरा, यदि এই পরিস্থিতি বাস্তব রূপ নেয় তাহলে গোটা ভারতই কার্যত চলে যাবে একটা নির্দিষ্ট গুজরাট কেন্দ্রিক ক্ষমতা ও অর্থনৈতিক লবির হাতের মুঠোয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি দিল্লির ক্ষমতার করিডোরে চলা এই জটিল রাজনৈতিক সমীকরণটা যতটা সম্ভব বিস্তারিতভাবে আপনাদের বোঝাতে। এটা মনে রাখা জরুরি যে এই পুরো বিশ্লেষণটা এখনো অনেকাংশেই জল্পনা, রাজনৈতিক পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি। বাস্তবে রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে সেটা সময় বলে দেবে, কিন্তু আলোচনাটা গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের ভাবতে বাধ্য করে একটা গণতান্ত্রিক দেশের ক্ষমতার কেন্দ্রীকরণ কতটা স্বাস্থ্যকর, রাজনৈতিক আর অর্থনৈতিক ক্ষমতা একসাথে মিলিত হলে তার পরিণতি কি হতে পারে, আর সাধারণ নাগরিক হিসেবে আমাদের এই বিষয়গুলো নিয়ে কতটা সচেতন থাকা জরুরি। আপনার কি মনে হয় অমিত শাহ কি শেষ পর্যন্ত ডেপুটি প্রাইম মিনিস্টার হবেন, নাকি আরএসএস এর নেতৃত্বাধীন এই প্রতিরোধ তাকে আটকে দেবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।